সেই কোটাও গেল, স্বৈরাচারও গেল, কিন্তু আমি আর আমার পড়ার টেবিলে ফিরতে পারি নাই। আমরা ক্যাম্পাস জীবনে কখনো এরকম হামলা দেখি নাই। আমি যে সামনে থেকে সবাইকে ডাকতেছিলাম, ওইটা দেখে পুলিশ হচ্ছে আমাকে গুলি করে। সারা শরীরে প্রায় 86টার উপরে গুলি আছে। স্বৈরাচারের যে দালালরা আছে, ওরা দেখা যায় ফেক আইডি থেকে নানান ধরনের হুমকি দেয় এবং আমার ফ্যামিলি নিয়ে খুব বাজে কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী জসিমউদ্দিন পড়াশোনা শেষে বিশেষ ক্যাডার হবার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। কোটা বিরোধী জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন, দৃষ্টি হারান বাম চোখের। একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে ভবিষ্যতের অনিশ্চয়তা। আমরা জানব জসিমউদ্দিনের সেই ত্যাগের গল্প। জুলাই 2024-এর আগ পর্যন্ত আমি ছিলাম একজন চাকরি প্রার্থী। আমার বিসিএসের রিটেন ছিল সামনে তখন। তারপরে অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিলিমিনারি পাস করা, রিটেন প্রার্থী ছিলাম, ভাইবার প্রার্থী ছিলাম। সেই জায়গা থেকে যখন 18 সালের পরিপত্র বাতিল হলো, যেটা হলো 56% কোটা ফেরত আসলো, তাহলে আমরা যারা মেধার ভিত্তিতে চাকরির প্রার্থী ছিলাম তাদের জন্য তো এটা একটা বিনামেঘে বজ্রপাতের মতো, কারণ আমরা তো শতভাগ কোটা ছাড়া আমরা অভ্যস্ত ছিলাম। সেই জায়গা থেকে যখন চাকরিতে কোটা ফেরত আসলো, তো আমাদের কাছে স্বাভাবিক খারাপ লাগা বা বৈষম্যের শিকার হওয়া। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের আন্দোলনটা শুরু। তো আমি প্রত্যেকটা দিন ছিলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তো আসলে 14 জুলাই পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার নিয়ে, কিন্তু 14 জুলাই যেদিন আমরা রাতে আমাদেরকে রাজাকারের বাচ্চা ট্যাগ দেওয়া হয়, এরপরে আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। তখন আমরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে হল থেকে বের হই আমরা রাত 12টার দিকে। তখন তো ওইটা ছিল আমাদের প্রথম মানে প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপরে 15 তারিখে ছাত্রলীগের গুন্ডারা যখন আমাদের বোনদের গায়ে হামলা করে, আমাদের হামলা করে, এরপর থেকে আসলে আন্দোলনটা শুধু কোটা সংস্কার নিয়ে না, তখন আমাদের মানে সরকারের বিরুদ্ধে একটা প্রচণ্ড ক্ষোভের জায়গা থেকে আমাদের যে আন্দোলনের নামা সেটা তৈরি হয়। এরপরে যখন 16 তারিখে আবু সাইদ সহ 6 জন শহীদ হন, তখন আমাদের আন্দোলনটা আসলে শুধু কোটা সংস্কার না, তখন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা আসলে বিচার চাচ্ছিলাম যে কেন এটা হবে। আমরা তো অযৌক্তিক কোনো দাবি করি নাই, আমরা একটা যৌক্তিক দাবি করেছি এবং সেটা কোনো রাষ্ট্রবিরোধী দাবিও না বা অন্য কারো ক্ষতি করেও না, খুবই যৌক্তিক জায়গা। সেই যৌক্তিক জায়গার দাবি যখন আমাদের ভাইদের জীবন দিতে হয়, তো তখন তো আমাদের আসলে সেটা আসলে শুধু কোটায় আমরা থাকি নাই। তো এরপরে যখন 17 তারিখে আমরা কফিন মিছিল করি, 16 তারিখের এই হামলার পরে বিভিন্ন জায়গায় আমার ভাইদের শহীদ করা হয় তার বিরুদ্ধে, এখানে র্যাব, পুলিশ, বিজিবি আমাদেরকে মানে যেটাকে বলে মানে আমরা ক্যাম্পাস জীবনে কখনো এরকম হামলা দেখি নাই। টিয়ার শেল সহ, তারপরে এই যে রাবার বুলেট, মানে ভয়াবহ রকমের অবস্থা। তো আমরা শেষ পর্যন্ত টিকতে না পেরে যখন ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই 18 তারিখ সকালবেলা, তো ওই দিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো। 18 তারিখ সকালবেলা আমি বের হই, তো ওই সময় আমাদের ক্যাম্পাসে তারা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছে। তো আমি বের হলাম, বের হওয়ার পরে দেখলাম যে কোথাও তেমন কোনো সাড়া শব্দ নাই। তো 11টার দিকে মৌচাক মোড়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ওইখানে একটা অবস্থান নেয়, তো ওইখানে আমিও স্লোগান দিই, অবস্থান নেই। পরে আমরা 3টার দিকে ওখান থেকে কিছু শিক্ষার্থী গিয়ে ব্রাক ইউনিভার্সিটির সাথে রামপুরায় যাই। রামপুরায় যাওয়ার পরে ওইখানে আমাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো 5টার দিকে হচ্ছে আমাদের একটা অংশ মিছিলের সামনে আমি ছিলাম, আমরা 4 জন। আমি যে সামনে থেকে সবাইকে ডাকতেছিলাম, ওইটা দেখে পুলিশ হচ্ছে আমাকে গুলি করে। ওই সময় আর কি গুলি লাগে। তো আমার চোখে হচ্ছে 2টা ছড়া গুলি ঢুকছে, আর সারা শরীরে প্রায় 86টার উপরে গুলি আছে। ওইখান থেকে আমাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে আসে। সিরাজুল ইসলাম মেডিকেল থেকে আমাকে প্রাথমিক ড্রেসিং করে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে ওই দিন যে পরিস্থিতি আমি দেখছি, আমার মনে হয় না যে আমি বাংলাদেশে কোনো হাসপাতাল, মনে হচ্ছিল গাজার কোনো হাসপাতালে আসছি আমি। প্রতি মিনিটে একটা করে রোগী আসতেছে এবং তাদের অবস্থা খুবই ভয়াবহ। এবং আমি নিজেকে আসলে তখন ভাগ্যবান মনে করতেছিলাম, কারণ আমার সাথে 3-4 জন গেছে। তো আমি দেখছি ঢাকা মেডিকেলে এমন কিছু রোগী আছে যারা মারা যাচ্ছে বলতে গেলে, তাদের কোনো নাই, জ্ঞান নাই। এই অবস্থায় তার সাথে কেউ নাই, তাকে যে কে আনছে সেটাও কেউ জানে না, এবং সে যদি যখন মারা যায় তার মুখে যে একটু পানি দিবে এমন কেউ নাই। তো এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল যে আমি ওদের থেকে তো আল্লাহ আমার ভাগ্যটা একটু ভালো রাখছে, আমার সাথে কেউ আছে। ওদের জন্য আসলে খুব খারাপ লাগতেছিল যে কি অবস্থা তখন, এটা 18 জুলাই রাতে। তো এখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করে, এক্স-রে করে। তো ওরা সিটি স্ক্যান একটা ভুল করছিল, ওরা বলছিল আমার চোখে কোনো গুলি নাই, কিন্তু তখন আমার চোখে 2টা গুলি ছিল। তো ওখান থেকে আমাকে রিলিজ দিয়ে দেয়। তো আমি ওখান থেকে ওষুধের নিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে যাই। পরের দিন আমি যখন গোসল করার সময় চোখে পানি দেই, তখন হচ্ছে আমার চোখ একেবারে অন্ধকার হয়ে যায়। মানে ওরা যদি আমাকে তখন বলতো যে চোখে বুলেট আছে, তাহলে সেভাবে আমি করতাম। কিন্তু ওদেরও আসলে তখন ডাক্তারদেরও ব্লেম দেওয়া যায় না, কারণ ওই দিন যে অবস্থা ছিল
মানে প্রতি মিনিটে 2-3 জন করে রোগী আসতেছে, তো ওদের উপরেও তো একটা এক্সট্রা প্রেশার পড়ে গেছে। তো এরপরে আমি 28 জুলাই প্রথম যে আমার চোখে অপারেশন হয়, তো সেটার পরে আরও 2বার অপারেশন হয়েছে, কিন্তু কোনোভাবে আর চোখের দৃষ্টি আর ফিরে আসেনি। তো আমি তো আসলে অনেকগুলো হাসপাতালে নিয়েছি, একটার পর একটা দেখাইছি, কোনোভাবে আমার চোখের আলোটা ফিরে আসে কিনা। সেই জায়গা থেকে আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। সামগ্রিক দিক থেকে 5 আগস্টের আগ পর্যন্ত তো সবাই একটা ভয়ের পরিবেশে ছিল, এবং আমি নিজেও যখন হাসপাতালে যাইতাম একটু লুকোছাপা করে যেতাম যাতে ধরা না পড়ি। যদি আমাদের দ্রুত চিকিৎসাটা করা হতো 5 আগস্টের পরে, তাহলে আমি হোক বা অন্য কেউ হোক হয়তো কিছু ভাই দৃষ্টি ফিরে পেতো, আমার বিশ্বাস এটা। আমার তো আসলে আমূল পরিবর্তন, কারণ আমি ছিলাম চাকরি প্রার্থী। আমি আন্দোলনে গেছি একজন চাকরি প্রার্থী হিসেবে কোটার বিরুদ্ধে বা কোটা বৈষম্যের বিরুদ্ধে। তো সেই কোটাও গেল, স্বৈরাচারও গেল, কিন্তু আমি আর আমার পড়ার টেবিলে ফিরতে পারি নাই। আন্দোলনের পরে সে কোটা দূর হয়েছে, কিন্তু আমি আর চাকরির পরীক্ষা দিতে পারি না, আমার লিখতে অসুবিধা হয়। তো আমি যেখানে কলম ফেলতে চাই তার পাশে পড়ে, মানে আমি ডিটেক্ট করতে পারি না এক্স্যাক্টলি কোন জায়গায় আমি হাত দিব, কোন জায়গায় ফেলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বা কোনো বল, বিশেষ করে ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগতো, বা ব্যাডমিন্টন খেলা, এগুলো আমি যেখানে ধরতে যাই দেখা যায় যে আমি যে জায়গাটা ভাবতেছি যে ওইখানে বলটা, আমার হাতটা তার পাশে যাচ্ছে, মানে আমি ঠিকঠাক দেখতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমার কিছু কিছু স্ট্যাটাসে বা কমেন্ট করা বা মেসেজে ওই স্বৈরাচারের যে দালালরা আছে ওরা দেখা যায় ফেক আইডি থেকে নানান ধরনের হুমকি দেয়, এবং আমার ফ্যামিলি নিয়ে খুব বাজে কথা বলে। তো এই ব্যাপারগুলো আমার আসলে নিজের কাছে খারাপ লাগে না, কিন্তু এই পাবলিক পোস্টের কমেন্টে যখন আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলি দেখে, সেই জায়গাটা আসলে একটু খারাপ লাগে। আমরা 1 বছর তো হয়ে গেল, কোনো দৃশ্যমান অগ্রগতি তো আমরা আসলে দেখি না। তো এত মানুষ শহীদ হলো, এত আহত হলো, এবং তারা চোখের সামনে সব ভিডিও ফুটেজ আছে, যারা আহত হয়েছে তারা এখন আমাদের সামনে আছে, শহীদ ফ্যামিলি আছে, মানে সব কিছুই আছে। এরপরে আসলে এতদিন সময় লাগাটা বিচারের, এই যে দীর্ঘ প্রক্রিয়া, এবং আদৌ শেষ পর্যন্ত কতটুকু হবে। যেমন রিয়া গোপের মামলাটা গত পরশুদিন হলো, 1 বছর পরে যদি এসে মামলা হয়, তাহলে এটার বিচার কতদিন কবে হবে, রায় কবে হবে, সেটা আসলে এটা তো সন্দেহের জায়গা থেকেই যায়, এবং এটা একটা বড় আক্ষেপের জায়গা। তাদেরকে আসলে গত 15 বছরে যে একটা মনস্টার রূপে গড়ে তুলছে আওয়ামী লীগ সরকার, এরপরে তারা আমাদের যে হামলা করছে, আপনি দেখবেন এদের মধ্যে তেমন একটা অনুশোচনা নাই। তো এই যে রাষ্ট্রীয় বাহিনীকে এইভাবে একটা হায়না রূপে তৈরি করা, হ্যাঁ, এই ব্যাপারটা তো আসলে আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শঙ্কার, কারণ তারা তো এখনও সেই বাহিনীতে আছে। তো তাদেরকে আমার মনে হয় যে রিকনসিলিয়েশন করা, বা তাদেরকে একটা মানসিক চিকিৎসার মাধ্যমে অন্তত আমি মনে করি যে সুস্থ করে তোলা। তারা অসুস্থ হয়ে আছে, নাহলে এইভাবে মানুষকে গুলি করতে পারে না। দেশের মানুষকে, নিজের সন্তানদের বয়সী যারা রাস্তায় নামছে তাদেরকে ওপেন এইভাবে গুলি করে মেরে ফেলা, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি আমার লাইনচ্যুত হয়ে গেলাম, তো সেই জায়গা থেকে আমার ইচ্ছা যে পরবর্তীতে দেশে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো। এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কেউ কোনো ন্যায্য দাবিতে রাস্তায় নামলে তাকে গুলি করে মারা হবে না, তাকে কোনো রাজাকার ট্যাগ দেওয়া হবে না। যে যৌক্তিক দাবি নিয়ে নামবে, তার যৌক্তিক দাবিটা প্রপারলি সরকার বিবেচনা করবে, চেষ্টা করবে সেটা পূরণ করার। আমার যারা জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা আছেন, তাদের কাছে একটাই অনুরোধ, তারা এমন কোনো দাবি করবেন না, এমন কোনো কথা বলবেন না যে আমাদের প্রতি মানুষের যে একটা শ্রদ্ধাবোধের জায়গা, এই জায়গাটা নষ্ট হয়। সরকারের প্রতি মেসেজ বলতে আমাদের আসলে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা খুব সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে। তাদের কাছে অনুরোধ থাকবে নির্বাচনের আগে যতটুকু সংস্কার করা দরকার সেটা যেন তারা করে যায়, কারণ তারা তো আসলে রক্তের উপরে দাঁড়ানো সরকার। আর জনগণের প্রতি বলতে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সচেতন থাকবেন, পরবর্তীতে কোনো স্বৈরাচার যেন এইভাবে প্রতিষ্ঠিত হতে না পারে। স্বৈরাচারের ডক্টর ইউনূস যেমন বললেন যে স্বৈরাচারের সিম্বল দেখা মাত্র আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না, আমরা এমন কোনো সরকারকে আমরা স্বৈরাচার হতে দিতে চাই না যে আমাদের ভাইদের আবার শাহাদাত বরণ করতে হয়।